আসসালামু আলাইকুম। আমাদের আজকে বিজনেস স্ট্যাটিস্টিক্স বা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স কোর্সের আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। সো আমরা আজকে প্রথমে স্ট্যাটিস্টিক্স এর ডেফিনিশনটা নিয়ে একটু আলোচনা করব। এর পাশাপাশি আমরা স্ট্যাটিস্টিক্স এর যে মেথডস গুলো আছে সেগুলো নিয়ে দেখব। স্ট্যাটিস্টিক্সটা কি সায়েন্স অর আর্ট অর বোথ, এটা নিয়ে একটু আলোচনা করব। স্ট্যাটিস্টিক্স এর ফাংশন গুলো নিয়ে আলোচনা করব। স্ট্যাটিস্টিক্স এর স্কোপ গুলো নিয়ে কিছুটা ইন্ট্রোডাক্টরি লেভেলের আলোচনা আমরা করব। আসুন আমরা শুরু করি। আমরা একটু জেনে নেই আগে স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি। The word statistics is very popularly used in practice. It conveys a variety of meanings, people, many of which are inaccurate or at the very least misleading. So the average person conceives statistics as column of figures, zigzag graphs, or tables like statistics of production, consumption, per capita income, imports, exports, crimes, divorce, share price, etc. Okay, so such statistics are quite commonly found in newspapers, journals, reports, etc. Anyways, so এটা হলো আমাদের ইন জেনারেলি আমরা মনে করি কিছু জিগজ্যাগ গ্রাফ, কলামস অফ ফিগার্স, এগুলো মিথ্যে না। তো এগুলোকে আমরা মনে করি, আমরা ইন জেনারেলি সাধারণ মানুষ এটাই ধারণা করে। তো স্ট্যাটিস্টিক্স ইজ মাচ মোর দ্যান দ্যাট। শুধুমাত্র যে ডেটাগুলো আমার পেপারে পত্রিকায় দেয়া আছে, যে এক্সপোর্টস ইম্পোর্টস এর গ্রাফ যেগুলো দেয়া আছে, এগুলো স্ট্যাটিস্টিক্স ডেফিনেটলি, বাট দিস আর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে, আমরা এর বাইরেও কিছু আলোচনা করব। আগে আমরা একটু ডেফিনিশনটা একটু দেখে নেই। আমাদের এখানে অনেকেই অনেক কথা বলেছেন, আমরা একটু আমাদের প্রেসক্রাইবড একটা ডেফিনিশন দেখি। Look, the Webster defined statistics as the classified facts relating the condition of the people in a state, especially those facts which can be stated in numbers or in tables of numbers or in any tabular or classified arrangements. Okay, so আমরা একটু দেখি, by statistics we mean aggregate of facts affected to a marked extent. এটা আমরা প্রফেসর হরেস স্যাকভিস্টেটা দেখছি। হ্যাঁ, আমরা এটা এই জন্য আমাদের সবচেয়ে কমপ্লিট ডেফিনিশন আসে এখানে। এখানের মধ্যে আমাদের সবগুলো জিনিস আশা করি কভার হয়, সবগুলো ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স চলে আসে। By statistics we mean aggregate of facts affected to a marked extent by multiplicity of causes, numerically expressed, enumerated or estimated according to reasonable standards of accuracy, collected in a systematic manner for a predetermined purpose, and placed in relation to each other. দেখেন, আমরা একটা টপিক নিয়ে এখানে একটা এরিয়া নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, স্ট্যাটিস্টিক্স আর অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস। যেমন single and isolated figures are not statistics for the simple reason that such figures are unrelated and cannot be compared. আমরা স্ট্যাটিস্টিক্স এর মূল প্রয়োজনটা কোথায় হয়? আমরা স্ট্যাটিস্টিক্স মূলত যেটা করি, এখানে কম্প্যারিজনের একটা বিষয় চলে আসে, যেটা নিউমেরিক্যাল কম্প্যারিজন আসে। ইনফ্যাক্ট আমরা বিহেভিয়ারাল ডাটাকেও কিন্তু নিউমেরিক্যালি কম্পেয়ার করে থাকি। যেমন ধরেন, আমি একটু ছোট্ট কথা বলি, যদি এখানে আসে এমন যে শুধুমাত্র আমার স্যালারি নিয়ে কথা হয়, শুধুমাত্র আমার বয়স নিয়ে কথা হয়, শুধুমাত্র আমার জেন্ডার নিয়ে কথা হয়, বা আমার মান্থলি ইনকাম, আমার অ্যানুয়াল ইনকাম, আমার হাইট, আমার ওয়েট, এগুলো নিয়ে যদি কথা হয়, তখন এটা সাধারণত স্ট্যাটিস্টিক্স হবে। বাট যখন এটা একটা পুরো কমিউনিটি, একটা পুরো দেশের সকল জনগণের বয়স, সকল জনগণের আপনার ইনকাম, হাইট, ওয়েট, এগুলো নিয়ে যখন কথা হবে, তখন কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যাল কম্প্যারিজনের মধ্যে পড়ে যাবে। সো স্ট্যাটিস্টিক্স আর অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস। Single and isolated figures are not statistics for the simple reason that such figures are unrelated and cannot be compared. For example, a single figure relating to production, sale, birth, death, employment, purchase, accident, etc. cannot be regarded as statistics, although aggregates of such figures would be called statistics. ঠিক আছে? যেমন আমি যদি বলি যে আমার এক বছরের ইনকাম দিয়ে আপনি আমাকে জাজ করতে পারছেন না, কিন্তু একটা ছেলের মার্কস গুলো কেমন, সে একটা মাত্র পরীক্ষা দিয়েছে, একটা মাত্র পরীক্ষা দিয়ে আপনি তাকে জাজ করতে পারছেন না। তার আপনি যদি পরবর্তী আপনি এসএসসি, এইচএসসি এভাবে করে যদি আপনি ওর 10 বছরের এক্সাম দেখেন, তাহলে হয়তো আপনি একটা অ্যাগ্রিগেট ডেটা পাবেন। তখন আপনি ওখান থেকে কম্পেয়ার করতে পারেন, তার টাইম সিরিজ অ্যানালাইসিস দেখতে পারেন। ওকে, কিংবা আমরা যখন মাল্টিপল ইয়ারের প্রোডাকশন পাই, তখন আমরা কম্পেয়ার করতে পারি যে বিগত বছরগুলোতে আমাদের প্রোডাকশন কি বেড়েছে নাকি কমেছে, কি হয়েছে। এই ধরনের এই জিনিসগুলো অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস। অনেকগুলো সত্যের সমষ্টি থাকবে,
এমনকি এই সত্যগুলোকে আমরা সাধারণত নিউমেরিক্যালি এক্সপ্রেস করি। আমরা আসবো ওখানে, আপাতত এটুকু বুঝি যে স্ট্যাটিস্টিক্স অবশ্যই অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস। এখানে আমরা জিডিপি যখন করি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যখন আমরা আলোচনা করি তখন পুরো দেশের আমরা আলোচনা করি, পুরো দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করি, পুরো দেশের উৎপাদন নিয়ে আলোচনা করি। পুরো দেশেই, যেমন আমি যদি বলি বৈদেশিক বিনিয়োগ, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, হ্যাঁ, পুরো বাংলাদেশে কোন কোন সেক্টরে হয়েছে, এক্সপোর্ট হয়েছে, ইম্পোর্ট হয়েছে, কতগুলো আইটেমের ইম্পোর্ট হয়েছে, কতগুলো আইটেম এক্সপোর্ট হয়েছে, হ্যাঁ, ওগুলো যদি আমি এক্সপোর্ট ডেটাগুলো নেই, ইম্পোর্ট ডেটাগুলো নেই, ওগুলোকে আমি যদি টাইম সিরিজ অ্যানালাইসিস করি, আমি যদি ওগুলোকে ফ্রি হ্যান্ড গ্রাফ করি কিংবা সামহাউ স্মুথেড কার্ভ করি, হ্যাঁ, বা কিছু একটা নেই, তাহলে দেখা যাবে আমরা ওখানে একটা কি পাবো, একটা ধারা পাবো, একটা ট্রেন্ড লাইন পাবো, আপওয়ার্ড ডাউনওয়ার্ড একটা ট্রেন্ড লাইন পাবো। ওই ট্রেন্ড লাইন থেকে আমরা বুঝতে পারবো যে বিগত 10 বছরে, বিগত 5 বছরে আমাদের ইম্পোর্ট ট্রেন্ডটা কেমন ছিল, এক্সপোর্ট ট্রেন্ডটা কেমন ছিল, এগুলো। তো এখানে কিন্তু অনেকগুলো জিনিসের, অনেকগুলো তথ্যের কিন্তু সমাহার থাকবে, সম্মিলিত ফলাফল থাকবে। স্ট্যাটিস্টিক্স এই জন্য আমরা বলতেছি এটাকে অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস। এরপর আসেন সেকেন্ড পয়েন্টে, স্ট্যাটিস্টিক্স আর এফেক্টেড টু এ মার্কড এক্সটেন্ট বাই মাল্টিপ্লিসিটি অফ কজেস। দেখুন এখানে এই জিনিসটা কি, মাল্টিপ্লিসিটি অফ কজেস, অনেক ধরনের কারণ দ্বারা কিন্তু স্ট্যাটিস্টিক্স প্রভাবিত হয়। জেনারেলি স্পিকিং, facts and figures are affected to a considerable extent by a number of forces operating together. Look, for example, statistics of production of rice are affected by the rainfall, quality of soil, seeds and manure, methods of cultivation, etc. যেমন আমি যদি বলি আমাদের দেশে গত বছর অনেক ভালো ফসল হয়েছে, কিন্তু এখানে যদি কোন একটা পলিটিক্যাল আনরেস্ট থাকতো, কোন একটা দুর্যোগ হতো, এরকম যদি হয়, কিংবা কোন একটা দেশে এখন দেখা যাচ্ছে আমাদের দেশে কি হলো, খুব ভালো ফসল হলো, তো এই ফসলটা কিন্তু আসলে দেখা যাচ্ছে অনেকগুলো জিনিসের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। যেমন এখানে তো উল্লেখযোগ্য কয়েকটা কারণ দিয়েছে, আমরা যদি এগুলোও নেই, দেখেন এখানে রেইনফলের কথা বলছে, অবশ্যই রেইনফলের ক্ষেত্রে জড়িত, যে আপনার প্রপার অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি দুটোই কিন্তু আমাদের ফসলের জন্য ক্ষতিকর। সো আমাদের এই প্রোডাকশন অফ রাইস কিন্তু সরাসরি কোরিলেটেড উইথ রেইনফল, অর্থাৎ প্রোডাকশন অফ রাইস এন্ড রেইনফল আর কোরিলেটেড। কোয়ালিটি অফ সয়েল, সব জমিতে একই রকমের কিন্তু চাষ হয় না। প্রোডাকশন অফ রাইসটা, যেমন আপনি দেখেন, আমরা দেখি আমাদের দেশে আম, লিচু, এই জিনিসগুলো সাধারণত হয় উত্তরবঙ্গে, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, মূলত ওই পাশটাই। কিন্তু আপনি যদি এটা মানে বাধ্যতামূলকভাবে চট্টগ্রামে যদি দেখেন, সেইভাবে বাণিজ্যিকভাবে ফলনটা হয় না। কোয়ালিটি অফ সয়েল এখানে একটা বড় ব্যাপার। যেমন চায়ের পাতাও যদি আপনি দেখেন, চা পাতাও নির্দিষ্ট একটা এলাকায় হয়, পাহাড়ি ঢালে হয়। এটা আপনি চাইলেই কিন্তু যে কোনো জায়গায় করতে পারছেন না, কারণ এখানে সয়েলের একটা বিষয় আছে। হ্যাঁ, তারপর সিডস এন্ড ম্যানিউর, আপনি কি মানের সিডস নিয়েছেন, কি মানের সার দিয়েছেন, কিভাবে কাল্টিভেশন করেছেন, তার সাথেও কিন্তু এই প্রোডাকশন অফ রাইসটা কি থাকবে, জড়িত থাকবে। So it is very difficult to study and separate the effect of these forces on the production of rice. The same is true of statistics of prices, imports, exports, sales, profits, etc. অনেক কিছু জড়িত। আপনি বলছেন আপনার খুব ভালো উৎপাদন হয়েছে, আপনার কোম্পানিতে খুব ভালো উৎপাদন করেছেন, কিন্তু এই মুহূর্তে কোন একটা মহামারী চলে আসলো, এই যে আমরা দেখতে পাচ্ছি কোভিড-19 কে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমরা কোভিড-19 কে দেখতে পাচ্ছি। ওকে, আমরা যেমন দেখলাম যে কোভিড-19 এর সময় কি হলো, কোভিড-19 এর কারণে অনেকগুলো কোম্পানি বন্ধ হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেকের চাকরি চলে গেছে। তাহলে দেখা যাচ্ছে কি, আপনি অনেক ভালো উৎপাদন করার পরেও আপনি শুধুমাত্র এই কোভিড এর কারণে কিন্তু আপনার উৎপাদনে, আপনার বিক্রিতে, আপনার প্রফিটে, আপনার রেভিনিউ জেনারেট করতে কিন্তু সমস্যা হয়েছে, তাই না? সো এই যে এক্সপোর্ট, ইম্পোর্ট, এই জিনিসগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে জড়িত। আন্তর্জাতিক বাজারে যদি আপনি ডলারের দাম বাড়ে কমে, কিংবা কোনো রকমের পলিটিক্যাল আনরেস্ট থাকে, তখনও কিন্তু এই সমস্যাগুলো হয়। যেমন এই যে দেখেন এখানে এক্সপোর্ট বা ইম্পোর্টের কথা বলছেন, তো কোভিড এর কারণে তো অনেক দেশের সাথে আমাদের দেখা যাচ্ছে কূটনৈতিক সম্পর্ক বা আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, সেটাও কি হয়েছে, এফেক্টেড হয়েছে। তো এইভাবে আসলে স্ট্যাটিস্টিক্স এর ডেটাগুলো যখন আমরা নেই, তখন আসলে এগুলো সবকিছুই কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বিভিন্ন কারণ দ্বারা এগুলো কি থাকে, এফেক্টেড থাকে। আচ্ছা, statistics are numerically expressed. All statistics are numerical statements of facts expressed in numbers. Quantitative statements such as the population of India or Bangladesh is rapidly increasing. এরকম। আচ্ছা আসেন, এখন নিউমেরিক্যালি এক্সপ্রেস বলতে আমরা কি বুঝি?
যেমন ধরেন আমরা বলছি যে আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের চালের উৎপাদন বাড়ছে, পেঁয়াজ উৎপাদন বাড়ছে, এই ধরনের কথা আমরা বলতে পারি, এগুলো না হয় ফ্যাক্ট। কিন্তু আমার কথা হলো কিছু বিহেভিয়ারাল ডাটা যদি আমরা নেই, সোশ্যাল সায়েন্সের যদি ডাটা নেই, স্ট্যাটিস্টিক্স ক্ষেত্রে যেমন আমরা ব্যবসায়ী যারা আছি, তো ব্যবসায়ীরা না হয় আমরা উৎপাদনে, বিক্রয়ে, হ্যাঁ, এগুলোতে হয়তো আমরা কোয়ান্টিটেটিভ ডাটা পাচ্ছি, কিন্তু আমার এই পণ্যটা মানুষ পছন্দ করবে কি করবে না, ঠিক আছে, আমার এই পণ্যটার চাহিদা কেমন, বা আমার এই পণ্যটা ব্যবহার করার পরে মানুষের যে সন্তুষ্টি সেটা কেমন, সেটাকে আমরা কি কোয়ান্টিটেটিভলি আমরা কি মেজার করতে পারছি কিনা। যেটা বলছিলাম, তো আমরা যদি কখনো কোয়ান্টিটেটিভ ডাটা যদি আমরা সরাসরি পেয়ে যাই তাহলে তো ঠিক আছে, কিন্তু না পেলে এই যে ধরেন আমরা বলছি যে আমার একটা পার্টিকুলার পণ্য আছে, একটা প্রসাধনী সামগ্রী, আমি চাচ্ছিলাম কাস্টমারদের পারসেপশনটাকে অ্যানালাইজ করতে, তখন আমি কি করছি, তখন আমি করতে পারি এই পণ্যটা যারা ব্যবহার করেছেন তাদেরকে আমি একটা ডেটা নিতে পারি, তাদের থেকে সার্ভে করতে পারি যে আপনি কি এই পণ্যটা ব্যবহার করে সন্তুষ্ট, এই সন্তুষ্ট পার্সনটাকে আমরা করতে পারি কি 5 4 3 2 1 একটা লাইকার স্কেলে দেখে ভাগ করে নিতে পারি। হ্যাঁ, যেমন আমি যদি দেখাই একটা জিনিস, আমি আমার একটা আর্টিকেলের একটা ডেটা থেকে আপনাদেরকে এটা একটু দেখাই। যেমন ধরুন এখানে কিছু কোয়েশ্চেনিয়ার আছে, যেমন দেখুন কাস্টমার্স এক্সপেকটেশন এন্ড পারসেপশন অফ সার্ভিস কোয়ালিটি ইন চিটাগং সিটি রেস্টুরেন্ট সেটিংস। হ্যাঁ, তো এখন দেখতে পাচ্ছি আমি মানুষকে পারসেপশন এবং এক্সপেকটেশনের মধ্যে গ্যাপটা নিয়েছি, ঠিক আছে, আমি ওদেরকে মার্ক করতে বলেছি, যেমন ট্যানজিবলাইজেশন, এখন অ্যাট্রাকটিভ, আপনি অ্যাট্রাকটিভ এক্সটেরিয়ার, আপনি যে হোটেলে আপনি ভিজিট করেছেন সেটার এক্সটেরিয়ার সম্পর্কে আপনার ধারণা কেমন ছিল, আপনার এক্সপেকটেশন কেমন ছিল, আউট অফ 7 আমি ওকে মার্কিং করতে বলেছি। তো 200 বা 250 জন যতজন স্যাম্পলই ছিল আমার, যারা বিফোর এন্ড আফটার মিল এখানে আমাকে সার্ভেতে অংশগ্রহণ করেছিলেন, তাদের এভারেজ ছিল 5.46 এক্সপেকটেশন, কিন্তু পারসেপশন ছিল কি, পারসেপশন যারা অর্থাৎ যাওয়ার পরে যেটা ফলাফলটা পেয়েছে সে তাদের গড় ছিল 4.30। তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এক্সপেকটেশনের চেয়ে পারসেপশনটা, অর্থাৎ যেটা আশা ছিল আর যেটা অভিজ্ঞতা হলো, তাদের মধ্যে একটা নেগেটিভ গ্যাপ পেয়েছে আমি 1.15, এটা একটা নেগেটিভ গ্যাপ। এটার মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 1.89, স্ট্যান্ডার্ড এরর ছিল 0.15। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা কোয়ান্টিটিভ ডাটা ছিল না, কিন্তু আমি করেছি কি, আমি এইখানে ইন্টারডিক্টর এই ডেটাগুলোকে, এই বিহেভিয়ারাল ডাটাটাকে আমি করেছি কি একটা কোয়ান্টিটেটিভ ফিগার দিয়েছি লাইকার স্কেলের মাধ্যমে। আমরা যখন রিসার্চ করব তখন আমরা এই ডিটেইলসগুলো আরো জানবো। তো ওখানে আমরা কি করেছি, একটা রেটিং স্কেল 1 to 5 বা 1 to 7 এভাবে, এগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল, হাইলি এগ্রি, হাইলি ডিসএগ্রি, এইভাবে করে আমি ওগুলো কি করলাম, এদেরকে আমরা জাজ করলাম। এইভাবে অ্যাকচুয়ালি আমরা একটা বিহেভিয়ারাল ডাটাকেও আমরা কি করতে পারি, কোয়ান্টিটেটিভ নিউমেরিক্যালি আমরা এক্সপ্রেস করতে পারি। আসুন, স্ট্যাটিস্টিক্স আর এনুমেরেটেড or estimated according to reasonable standards of accuracy. Okay, so দেখেন by actual counting and measure by estimate, আমরা যখন কোন একটা কেস নেই, on the other hand if we count the number of employees in an organization and say that there are 60 employees, this figure would be 100% accurate. In many cases 100% accuracy of numbers may be difficult to attain. For example, in measuring heights of persons, even inches are important, whereas in distance between two places, say Delhi and Mumbai, even meters can be ignored. এখন দেখা যাচ্ছে আমরা যখন এই স্ট্যাটিস্টিক্স যখন আমরা নেই, তখন আমরা এটা কি করি, এটা একটা রিজনেবল স্ট্যান্ডার্ডস অফ অ্যাকুরেসি নিই। যেমন ধরেন আমি যদি একটা টেস্ট করি, টেস্ট অফ সিগনিফিকেন্স, যে আমি দুটো ওষুধের মধ্যে বা একটা ওষুধের কার্যকারিতা নিয়ে, কিংবা আমি দুজন সেলসম্যানের পারফরমেন্সের মধ্যে কোনো তফাৎ আছে কিনা, তখন আমি কি ধরনের সিগনিফিকেন্স নিব, যে কতটুকু পর্যন্ত এররকে আমি নিব। যদি আমি বলি লেভেল অফ সিগনিফিকেন্স, যেমন আমি 5% লেভেল অফ সিগনিফিকেন্স নিলাম, যে আমার একটুকু 5% চান্স আছে যে আমার হাইপোথিসিস ট্রু হওয়ার পরও রিজেক্ট হতে পারে 5%। এটা কেমন, এটা যদি আমি বলি যে কাপড়ের ক্ষেত্রে, আমার কাপড় বানালাম, ওখানে আমাদের ডিফেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে আমি ওইটা টেস্ট ডিফেক্টিভ না, আমার মেশিনটা ডিফেক্টিভ না, সেটা আমি টেস্ট করে দেখবো এটা ডিফেক্টিভ কিনা, টেস্ট করতে হবে। বা আমি একটা কফি মেশিন, অটোমেটেড কফি মেশিন, ওটা টেস্ট করে দেখবো এটা ডিফেক্টিভ কিনা।
ওটা প্রপারলি আমি ওখান থেকে সার্ভিসটা পাচ্ছি কিনা। তো টেস্ট করার সময় আমি টেস্ট লেভেল অফ সিগনিফিকেন্স ধরেছি 5%। 5% লেভেল অফ সিগনিফিকেন্স ধরেছি, অর্থাৎ আমার হাইপোথিসিস ট্রু হওয়ার পরও রিজেক্ট হওয়ার চান্স আছে 5%। এটা কফি মেশিনের ক্ষেত্রে না হয় ঠিক আছে, কিন্তু এটা যদি কোনো একটা ড্রাগ প্রডিউসিং মেশিন হয়, হ্যাঁ, যদি এমন হয় যে এই ওষুধটার যদি কোনো একটা ডিস্টার্ব থাকে, তাহলে এতে করে মানুষের মৃত্যু আশঙ্কা থাকবে। তো এমন ক্ষেত্রে তো আমরা 5% তো না, 0.00005% হয়তো বা এখানে লেভেল অফ সিগনিফিকেন্স নিব না টেস্ট করার সময়। এখন অ্যাকিউরেসি লেভেলটা অনেক হাই থাকতে হবে। কিন্তু একটা পোশাকের ত্রুটির মাত্রা আমি 5%-এর জায়গায় 10% হয়তো নিতে পারি, কিন্তু একটা ঔষধের অ্যাকিউরেসি যখন আমরা দেখবো, একটা মেডিসিন অ্যাকিউরেসি যখন আমরা দেখবো, অ্যাকিউরেসি অফ মেডিসিন, তখন কিন্তু আমি এখানে 0.00001% নেওয়ার সময় কিন্তু আমার কি করতে হয়, অনেক অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়। আসুন, statistics are collected in a systematic manner. Look, this is a very important question. Systematic manner. Look, আমরা যখন কোয়েশ্চেনিয়ার কালেক্ট করি, আমরা যখন কোন একজন মানুষ থেকে প্রশ্ন করব যে স্যার আপনি কি আমার এটাতে সন্তুষ্ট, যেমন আমি একটা যদি প্রশ্ন করি, I want to know about your child. Now, first of all, আমি আপনাকে প্রশ্ন করলাম যে do you have any child? উনি আনসার দিল yes. Then I am asking a question again that are you married? So this is a very very ambiguous question and this is very awkward question. ঠিক আছে? So before collecting statistics, আমরা statistical data নেওয়ার আগে একটা suitable plan থাকতে হয়। যেমন আমি যদি বলি এই যে আমি একটু আগে বলেছিলাম কোন একটা কসমেটিক্সের আমি কি করব, ডেটা নিব, এটা কাস্টমার পারসেপশন, এটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য। যেমন ধরুন আমি কোন একটা লাক্সারি ব্র্যান্ড নিলাম, লাক্সারি কোন একটা ব্র্যান্ড নিলাম, ওই কোন একটা লাক্সারি ব্র্যান্ড যেটার অনেক বেশি কস্টলি একটা জিনিস, কিন্তু এটা পারসেপশন আমি জানার জন্য বা এটা কাস্টমার স্যাটিসফ্যাকশন জানার জন্য আমি গেলাম এমন একটা জায়গায়, রুরাল এরিয়াতে কিংবা স্লাম গেলাম, যে বস্তিতে গেলাম, যাদের বা গার্মেন্টস ওয়ার্কারদেরকে আমি জিজ্ঞেস করলাম যাদের আনুমানিক যাদের যাদের পার মান্থ ইনকাম তুলনামূলক অনেক কম, পার্ট যারা কিনা এই প্রোডাক্ট এফোর্ড করবেন না বা করতে চান না বা নিতে চান না, এই ধরনের মানুষকে যদি আমি টার্গেট করি, তাদের কাছ থেকে আমি কখনোই ডাটাটা পাবো না, এটা সম্ভব না। এখন আবার যদি আমি খুবই, যেমন আমি যদি একটা ছোট্ট যেটা মিনি প্যাক টুনি প্যাক, হ্যাঁ, কিংবা একটা ছোট্ট স্নো, ছোট্ট পাউডার, যেটা হয়তো সাধারণ খুবই প্রান্তিক মানুষজন ব্যবহার করে, তো ওই ডেটাটা নেওয়ার জন্য আমি চলে গেলাম ঢাকা বা চট্টগ্রামের অভিজাত এলাকায়। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আপনি বাস্কেটে চলে গেলেন, আপনি এগোরাতে চলে গেলেন, গিয়ে আপনি ওখান থেকে আপনি এই পণ্যের ডেটা আপনি কালেক্ট করতে গেলেন। সো এমন একটা টার্গেট মার্কেটকে আপনি বেছে নিলেন যারা অ্যাকচুয়ালি এই পণ্যটা ব্যবহার করে না। তো এই ধরনের মানুষকে আপনি কখনো কি করতে পারেন না, এই পণ্যের ডেটা আপনি যদি নেন, ওনারা যদি আপনাকে এই কোয়েশ্চেনিয়ারটা ফুলফিল করেও দেয়, ফিল আপ করেও দেয়, তারপর আপনি এখান থেকে কি পাবেন না, সঠিক তথ্যটা উঠে আসবে না। ঠিক আছে? তো আপনাকে এই জিনিসগুলো আপনি যখন ডেটা সিলেকশন করবেন, আপনি যখন স্যাম্পলিং করবেন, আপনি যখন স্যাম্পল টেকনিক নেবেন, তখন আপনাকে এটা বুঝে শুনে নিতে হবে যে আপনি কি জাজমেন্টাল টেকনিকে যাবেন, আপনি কনভেনিয়েন্স স্যাম্পলিং করবেন, কিভাবে করবেন, আবার পারপাসিভ স্যাম্পলিং করবেন কিনা, আবার স্যাম্পল সাইজ কতটুকু নিতে হবে, আবার স্যাম্পল এরিয়াটা কোনটা হবে, আমার টার্গেট স্যাম্পল কারা হবে, এই জিনিসগুলো আপনাকে সিস্টেমেটিক্যালি মেনটেন করতে হয়। এরপর আসুন, স্ট্যাটিস্টিক্স আর কালেক্টেড ফর এ প্রিডিটারমাইন্ড পারপাস। স্ট্যাটিস্টিক্স এর ডেটাগুলো যখন আমরা নেই, অবশ্যই এটার জন্য একটা প্রিডিটারমাইন্ড পারপাস থাকেই, আমরা শুরু থেকেই এটা মাথায় রাখি। যেমন ধরেন আমি যদি দেখি, আমি পদ্মা সেতু যখন তৈরি করছি, তো পদ্মা সেতু নিয়ে কি আসলে 2020 সালে হয়তো বা পদ্মা সেতু আমরা কিছুটা এটাকে রূপক এটাকে দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে এখন সফলতা, কিন্তু এটা কি আসলে একদিনে হয়েছে না, এটার জন্য তথ্য নেওয়া হচ্ছে আরো অনেক বছর, বহু বছর আগে থেকে, প্রায় 20 বছর আগে থেকে এটা নিয়ে, হ্যাঁ, মানে আক্ষরিক অর্থে ফর্মালি কাজ করা শুরু হয়েছে। সো এটা অনেক বড় একটা ইস্যু যে প্রিডিটারমাইন্ড পারপাস। আপনি যখন স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো নেবেন, তখন আপনি শুরু থেকে আপনার একটা ডেটা থাকে, একটা অবজেক্টিভ থাকে যে আমি এই পারপাসে এই ডেটাটাকে ব্যবহার করব। যেমন আমি যদি কাস্টমার পারসেপশন নিই কোন একটা সাবানের বেলায়, শ্যাম্পুর বেলায়, পাউডারের বেলায়, হ্যাঁ, তখন আমি এটা কেন নিব, নিশ্চয়ই আমি এমন একটা পণ্য, একটা ফিজিবিলিটি স্টাডি করছি যে আমি আসলে এখানে এই পণ্যটা দিতে পারি কিনা, কিংবা মার্কেটে গ্যাপটা আছে কিনা, কোথায় গ্যাপ আছে, ওই গ্যাপটা হয়তো আপনি ফিল আপ করতে চাচ্ছেন, ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, আপনি হয়তো ওটাই অ্যানালাইসিস করতে যাচ্ছেন। সো মধ্যে কথা একটা প্রিডিটারমাইন্ড পারপাস আপনার থাকবে। এরপর আসেন, স্ট্যাটিস্টিক্স শুড বি প্লেসড ইন রিলেশন টু ইচ আদার।
If numerical facts are to be called statistics, they should be comparable. They should be comparable. Okay, আমরা সাধারণত দেখা যাচ্ছে আমরা এটা কম্পেয়ার করি। যেমন আমি যদি আপনাদেরকে কিছু ডেটা দেখাই, যেমন দেখেন আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স নাম্বারের একটা ম্যাথস। আমি এটা জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য, ইন্ডেক্স নাম্বার যেমন ধরুন এখানে বলছে 2009 2010। তো দেখা যাচ্ছে 2009-এ কোন একটা পার্টিকুলার কমোডিটি, সেটা 15 কেজির দাম, প্রতি কেজির দাম ছিল 15 টাকা, 15 কেজির দাম ছিল 15 টাকা, 5 কেজির দাম ছিল, বি নাম্বার আইটেমটা 20 টাকা, এটা 10, কোয়ান্টিটি 10, প্রাইস 4। কিন্তু এই একই জিনিসটাই দেখা যাচ্ছে 2010-এ এসে 12 কিলোর দাম হয়ে গেছে 22 রুপিস বা টাকা। তাহলে দেখা যাচ্ছে কি এখানে আমরা 15 কেজির দাম যেখানে 15 কেজি ছিল, এখানে 12 কেজির দাম হয়ে গেছে 22 টাকা। তাহলে এই আক্ষরিক অর্থে আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, অ্যাপারেন্টলি আমরা যদি দেখি, তাহলে এখানের মধ্যে একটা বড় আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। সো আমরা এখানে 2009 সালের ডাটার সাথে 2010 সালের ডাটাকে কি করছি, কম্পেয়ার করছি, সূচক সংখ্যা বের করছি, অর্থাৎ এটাকে ইন্ডেক্স নাম্বারটা করে দেখছি। এই যে ইন্ডেক্সে দেখছি আমরা, ওকে 146% হয়েছে, 46% এখানে হয়তো বেড়ে। যাই হোক, এটা আমি আপনাদের একটা কম্পারিজনের জন্য বললাম। আমরা যখন ডিটেলস এখন চ্যাপ্টারগুলোতে যাব তখন আরো ডিটেলস আলাপ করবো জিনিসগুলো, কিন্তু এখানে একটা কম্পেয়ার করছি 2009 সালের ডাটার সাথে 2010 সালের ডাটাকে আমরা কম্পেয়ার করছি। আবার দেখেন আমি যদি এখানে দেখি একটা ট্রেন্ড লাইন আমরা অ্যানালাইজ করতে বলেছে টাইম সিরিজের ক্ষেত্রে, তো আমরা এখানে লিস্ট স্কয়ার মেথড ইউজ করেছি। এখন দেখেন এখানে বলছে যে প্রোডাকশনের কথা, যে কোন একটা below are given the figures of production in metric tons of sugar factory। একটা সুগার ফ্যাক্টরিতে 2004, 5, 6, 7, 8, 9, 10 সালে কিভাবে চিনি উৎপাদন হয়েছে। অর্থাৎ 4 সালে হয়েছিল 80 মেট্রিক টন, 90, 92, 83, 94, 99 এবং 2010। বলছি যদি এইভাবে হয় তাহলে আমাকে বের করতে বলেছে একটা স্ট্রেট লাইন ট্রেন্ড বের করেন, এটা কি আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, এটা কি বেড়েছে নাকি কমেছে। হ্যাঁ, আবার বলছে যে এটা 2 বছর পরে 2010 সালে তো 92 মেট্রিক টন পেয়েছি, 2012 সালের সম্ভাব্য আমার প্রোডাকশনটা কত হতে পারে, সেলস কত হতে পারে। তো আমরা এখানে ট্রেন্ড লাইন অ্যানালাইসিস করলাম। ট্রেন্ড লাইন অ্যানালাইসিস যখন আমরা করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা এই যে একটা ডেটা পেলাম যে 2004 থেকে শুরু করে 10 পর্যন্ত যে ডেভিয়েশনটা যেটা এসেছে সেটার একটা ট্রেন্ড লাইন আমরা বের করলাম। ওকে, তো দেখতে পাচ্ছি এটা কি একটা আপওয়ার্ড গ্রোথ দেখাচ্ছে, এটা একটা আপওয়ার্ড গ্রোথ, অর্থাৎ 2004 থেকে 2010 সাল পর্যন্ত যে সুগারের যে সেলস সেটা কিন্তু কি আপওয়ার্ড গ্রোথ হয়েছে, বেড়েছে। যত বছর গিয়েছে ততই আমার এইটা গ্রোথটা বেড়েছে, তাহলে এটা পজিটিভ গ্রোথ। এবং এটার উপর ভিত্তি করে আমরা 2002 সালের জন্য একটা এস্টিমেটেড ডেটা দিয়েছি। ইয়েস, দ্যাটস ইট, 100 মেট্রিক টন। ওকে, আমরা এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করার পর এখান থেকে ট্রেন্ড লাইন দেখে তখন আমরা এটা দেখেছি কি যে 2012 সালে অ্যাকচুয়ালি আমরা 100 মেট্রিক টন পর্যন্ত কি পেতে পারি, সুগারের আমরা পেতে পারি, পরিমাণ পেতে পারি, কোয়ান্টিটি পেতে পারি, যে 2012 সালে গিয়ে আমার 100 মেট্রিক টন সুগার সেল হবে। সো দিস ইজ দ্য ইম্প্যাক্ট, দিস ইজ দ্য রেজাল্ট ফ্রম ড্রিভেন ফ্রম হোয়াট, এই ট্রেন্ড অ্যানালাইসিস। আমরা টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে এখান থেকে ডেটা পাচ্ছি যে যদি বিগত বছরগুলোতে এইভাবে হয়ে থাকে তাহলে আগামী 2 বছর পরে আমাদের পরিমাণটা এমনটা হতে পারে। তো এই জন্য আমরা বলছি যে স্ট্যাটিস্টিক্স শুড বি প্লেসড ইন রিলেশন টু ইচ আদার। স্ট্যাটিস্টিক্সটাকে আমরা কম্প্যারিজন মধ্যেই ফেলবো। সো আমি আবার একটু সাম আপ করি যে আমরা স্ট্যাটিস্টিক্সের ডেফিনিশন বলতে এখানে গুছিয়ে কি বুঝেছি। বাই স্ট্যাটিস্টিক্স উই মিন the aggregate of facts affected to a marked extent by multiplicity of causes, numerically expressed, enumerated, or estimated according to reasonable standards of accuracy, collected in a systematic manner for a predetermined purpose, and placed in relation to each other. ঠিক আছে, আশা করি আমাদের স্ট্যাটিস্টিক্সের যে সাধারণ ধারণাটা সেটা আমাদের পরিষ্কার হয়েছে। এর পরবর্তীতে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেথডস এর মধ্যে যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, so according to the above definition আমরা যেটা করেছি সেটাতে আমরা there are 5 stages in a statistical investigation. Okay, আসুন। Number 1, collection. Collection of data constitutes the first step in statistical investigation. Utmost care must be exercised in collecting data because they form
দি ফাউন্ডেশন অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। আমরা প্রথমে কি করব, তথ্যগুলোকে আমরা নেই। যেমন ধরেন এই যে বললাম, আমি একটু আগে বললাম যে আমরা কোন একটা কাস্টমারের পারসেপশন বা কোন একটা কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য তার কাছ থেকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কিছু উত্তর নিলাম। যেমন আমি তাকে বললাম, আপনার কি পণ্যের রং পছন্দ, আপনার কি পণ্যের প্যাকেজিং পছন্দ, আপনার এই পণ্যের যে ডিস্ট্রিবিউশন যেখান থেকে আপনি নিয়েছেন ওই আউটপুটটা থেকে নেওয়াটা কি আপনার থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, বা আরো বলতে পারে এটার ঘ্রাণ, এটার যে সাইজ, এটার যে শেপ, এটা কি আপনার পছন্দ। এইভাবে মাল্টিপল কোয়েশ্চেন করতে পারি। ইভেন লাস্টে কি আমি তাকে জিজ্ঞেস করতে, আপনি ওভারঅল এই পণ্যটা ব্যবহার করে সন্তুষ্ট। এইরকম নানান রকমের প্রশ্ন করে আমি কিন্তু একটা কাস্টমার থেকে তার পারসেপশন, তার স্যাটিসফ্যাকশন জেনে নিতে পারি। এখন আসেন অর্গানাইজেশনটা কি। ডাটাটাকে শুধু নিলেই হবে না, ডাটাটাকে আমাকে অর্গানাইজ করতে হবে। আমরা যখন অনেকগুলো কোয়েশ্চেনের আনসার নিব, তাহলে দেখা যাবে হয়তো বা কোনো একজন সার্ভেতে যিনি অংশগ্রহণ করেছেন, কোন একটা স্যাম্পল দেখা সঠিক হয়তো আপনাকে ইনফরমেশন নাও দিতে পারে। হয়তো বা সে প্রশ্নটা বুঝেইনি, শুধু না বুঝে কিছু টিক মার্ক দিয়েছে। সেক্ষেত্রে আপনি তাকে আইডেন্টিফাই করবেন কিভাবে? সেক্ষেত্রে আমরা তাকে কিছু টুইস্ট কোয়েশ্চেন রাখি, যে কিছুক্ষণ আগে তাকে আমি জিজ্ঞেস করলাম, একই কোয়েশ্চেনকে তাকে আমি অ্যাসার্টিভ নেগেটিভ এভাবে করতে পারি। হ্যাঁ, যেমন আমি একটু আগে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি পণ্যের রং সম্পর্কে সন্তুষ্ট? হ্যাঁ, আবার একইভাবে আমি যদি কিছুক্ষণ পরে পণ্যের রং সম্পর্কে আপনি কি অসন্তুষ্ট, দেখা যাবে হয়তো যিনি প্রশ্নটা পড়ে আনসার করেছে তিনি দুটো প্রশ্নে কিন্তু ভাইস ভার্সা আনসার দিবে। একটাতে যদি উনি যদি খুবই সন্তুষ্ট হয় তাহলে আউট অফ 5 সে 1 to 5 রেটিং এর মধ্যে 5 দিবে, আবার ঠিক বিপরীত প্রশ্নটাতে কিন্তু 1 to 5 এর মধ্যে 1 দিবে, স্ট্রংলি ডিসএগ্রি করবে। যদি এমনটা না হয় তাহলে আমরা বুঝে নিব যে আসলে ওইটা আউটলায়ার, ওটা মিথ্যা বলেছে বা বুঝেনি। তো এই ধরনের কিছু টেস্ট আছে। আমরা যখন কোন ডাটাকে রিপেয়ার করি, আমরা যখন ডাটাকে প্রিপারেশন করি, এটাকে আউটলায়ার টেস্ট বলে। নানান রকমের টেস্ট আছে যার মাধ্যমে আমরা সঠিক ডাটাগুলোকে আমরা বেছে নিই। এমনও হতে পারে কিছু কোয়েশ্চেনিয়ারের মধ্যে হয়তো কিছু যারা অ্যাটেন্ডেন্ট ছিলেন, যারা রেসপন্ডেন্ট ছিলেন, তারা হয়তো কোনো কোয়েশ্চেনের আনসার সঠিক দেননি, বা কোনো একটা আনসারের অনেকগুলো কোয়েশ্চেনের আনসার দেয়নি। সেক্ষেত্রে আমরা ওই পুরো কোয়েশ্চেনিয়ারটাকে হয়তো বাদ দিতে হবে। এই ধরনের নানান ভাবে আমরা রিঅ্যারেঞ্জ করি, ডাটাগুলোকে অর্গানাইজ করি প্রেজেন্টেবল করার জন্য। এটাকে আমরা গুছিয়ে নিই ডাটাগুলোকে, হ্যাঁ, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বা এই ধরনের নানান ভাবে করে আমরা কি করি, আউটলায়ার গুলোকে আলাদা করে আউটলায়ার গুলোকে বাদ দিয়ে দিই, ডাটাগুলো সঠিক ডাটাগুলোকে আমরা বেছে নিয়ে তারপর প্রেজেন্ট করি। প্রেজেন্টেশন, আফটার দ্যাট ডাটা হ্যাভ বিন কালেক্টেড এন্ড অর্গানাইজড, দে আর রেডি ফর প্রেজেন্টেশন। তারপর আমরা ডাটাগুলোকে প্রেজেন্ট করি, নানান ভাবে প্রেজেন্ট করি। যেমন দেখেন এখানে আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন দেখাচ্ছি। ড্র a histogram, frequency polygon or frequency curve representing the following figures. আমাকে বলছে যে কোন একটা অফিসে যারা চাকরি করে তাদেরকে একটা গ্রাফের মাধ্যমে শো করতে, ঠিক আছে, লেন্থ অফ সার্ভিস। যারা 5 বছরের কম চাকরি করেছে 5 জন, 5 থেকে 10 বছর 12 জন, 10 থেকে 15 বছর চাকরি করছে 25 জন। এদের ডাটাগুলোকে দেখেন আমরা কি করলাম, প্রেজেন্ট করলাম। 0 to 5, 5 to 10। আমরা প্রথমে কি করলাম, হিস্টোগ্রামের মাধ্যমে কি করলাম, আমরা প্রথমে কিছু ফ্রিকোয়েন্সি পলিগন এঁকে নিলাম। এই যে ফ্রিকোয়েন্সি পলিগন এঁকে নিলাম, ওখান থেকে আমি কি করলাম, মিড পয়েন্টটা বের করে স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করলাম। তারপর ওখানের উপর দিয়ে একটা ফ্রি হ্যান্ডে একটা কার্ভ আঁকলাম। কার্ভে আমরা একটা ট্রেন্ড লাইন দেখলাম। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আসলে কোথায় আছে, আমরা দেখছি সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এইখানে যারা আছে তারা আসলে 15 থেকে 20 বছর পর্যন্ত এই কোম্পানিতে সার্ভ করেছে। দিস ইজ ওয়ান সর্ট অফ প্রেজেন্টেশন। ওকে, আসেন এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা কি? আফটার কালেকশন, অর্গানাইজেশন এন্ড প্রেজেন্টেশন, দ্য নেক্সট স্টেপ ইজ দ্যাট অফ অ্যানালাইসিস। এই যে আমি একটু আগে আপনাদেরকে আপনার কোয়েশ্চেন নিয়ে দিয়েছিলাম এবং ওখান থেকে আমি ডাটাগুলোকে আউটলায়ার বাদ দেওয়ার পরে আমি কি করলাম, ডাটাগুলোকে প্রেজেন্ট করলাম। প্রেজেন্ট করার পর এখন আমি অ্যানালাইসিস করতেছি। দেখেন এই যে মিনগুলো বের করেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি, আবার এক্সপেকটেশনের ডাটাগুলো মিন বের করেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি, মিন গ্যাপ বের করেছি। এইগুলোর মাধ্যমে কিন্তু আমি কি করলাম, অ্যানালাইজ করলাম। আবার আমি যদি আরেকটা আর্টিকেল এখানে আপনাকে বোঝানোর জন্য যদি আমি নেই, তাহলে দেখেন ইম্প্যাক্ট অফ পারসিভড সার্ভিস কোয়ালিটি ডাইমেনশনস। আমি যদি এটারই একটা পরবর্তী ভার্সন আমি যদি দেখি, আপনারা দেখবেন এই যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের পরে আরো কিছু হাইপোথিসিস টেস্ট করা হয়েছে। এই যে এখানে আমরা কোরিলেশন দেখলাম কাস্টমার স্যাটিসফ্যাকশনের সাথে, এখানে কোরিলেশনটা আছে কিনা, যে আমরা বলছি that there is a association between service quality dimensions and customer satisfaction। যে সার্ভিস কোয়ালিটি ডাইমেনশন যেগুলো বলছি আমি, টেনজিবিলিটি, রিলায়েবিলিটি, রেসপন্সিভনেস, অ্যাসিওরেন্স এবং এমপ্যাথি, এগুলোর সাথে কি কাস্টমার স্যাটিসফ্যাকশনের সম্পর্ক আছে কিনা সেটা আমরা দেখার জন্য আমরা টেস্ট করেছি।
ঠিক আছে। এরপর আমরা মডেল করেছি, মডেল করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা ইকুয়েশন পেয়েছি, একটা পুরো একটা পেয়েছি, আমরা ইকুয়েশন পেয়েছি। দিস ইজ হাউ উই হ্যাভ অ্যানালাইজড দ্য এন্টায়ার থিং। ঠিক আছে, y equals to 5.20, এটা কনস্ট্যান্ট ফিগার, 0.29 এমপ্যাথি, ট্যানজিবিলিটি, অ্যাসুরেন্স, রিলায়েবিলিটি, যাই হোক এই দেখতে পাচ্ছেন, এই ডাটাগুলো দেখতে পাচ্ছেন। আমরা যখন এগুলো নিয়ে অ্যানালাইসিস করব, আমরা যখন এগুলো রিসার্চ ক্লাসে পড়বো, তখন আমরা কিন্তু এগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করবো বা ইনফরমেশন আরো ডিটেইলস আলোচনা করবো। এখানে মূলত আমরা টি টেস্ট করেছি। বেটা যেগুলো দেখছেন এগুলো কোএফিশিয়েন্ট হিসেবে বসেছে প্রত্যেকটার জন্য। যে বেটাগুলো দেখতে পাচ্ছেন আনস্ট্যান্ডার্ডাইজড কোএফিশিয়েন্ট সহগ হিসেবে বসেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একমাত্র রেসপন্সিভনেসটা নেগেটিভে। অর্থাৎ আমরা যেই সময়কালে, যেই সময়ে, যে ইন্ডাস্ট্রিতে যেই ডেটাগুলো নিয়েছি, সেখানের মধ্যে আমরা প্রায় দেখেছি যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের সাথে এমপ্যাথির একটা পজিটিভ রিলেশন আছে, এবং এমপ্যাথির সাথে ওটা কি আছে, এই 0.299, 0.281, 0.222 এগুলো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই পরিমাণ এমপ্যাথি বাড়ালে এখানে 1 ইউনিট বেড়ে যাবে। ঠিক আছে, এগুলোকে ইন্ডিপেন্ডেন্ট রাখলাম, আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন ডিপেন্ডেন্ট রাখছি। অর্থাৎ এমপ্যাথিতে যদি আমার পজিটিভ পরিবর্তন হয় তাহলে আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে। কিন্তু দেখতে পাচ্ছি রেসপন্সিভনেস একটা নেগেটিভ মার্কস আসছে। সো আমি যে ডাটাগুলো পেয়েছি ওই ডাটাগুলো অ্যানালাইসিসে রেসপন্সিভনেসটা আমরা নেগেটিভ পেয়েছি, নেগেটিভ রিলেশন পেয়েছি, নেগেটিভ ইমপ্যাক্ট পেয়েছি। এইভাবে আমরা আসলে নানানভাবে অ্যানালাইসিস করি। ফাইনালি ইন্টারপ্রিটেশনটা হলো আপনি যখন এটাকে ব্যাখ্যা করবেন। এই যে আমরা দেখলাম, আমরা যখন এই ডেটাগুলো পেয়েছি তখন আমরা এটার একটা ব্যাখ্যা দিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাখ্যা দিয়েছি। সো আমরা যখন হাইপোথিসিস 1টা যখন নিয়েছি, অল্টারনেটিভ হাইপোথিসিস, আমাদের হাইপোথিসিসটা কি ছিল? দেয়ার ইজ সিগনিফিক্যান্ট রিলেশনশিপ বিটুইন এমপ্যাথি এন্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন ইন চিটাগং সিটি রেস্টুরেন্টস। ওকে, সো আমরা পি ভ্যালু পেয়েছি, যেটা আমাদের level of significance ছিল 0.05, তার ছোট আসছে, which is significant, hence research hypothesis is accepted, and there is a significant relationship between empathy and customer satisfaction. অর্থাৎ আমরা যে রিসার্চের ডেটাগুলো অ্যানালাইজ করলাম, অ্যানালাইসিস করার পর আমরা যখন এখন লিখতে যাচ্ছি ডিসিশনটা, যে হ্যাঁ আমাদের যে সার্ভিস কোয়ালিটি ডাইমেনশন আছে তার মধ্যে এমপ্যাথির সাথে কাস্টমার স্যাটিসফ্যাকশনের একটা কি আছে, সিগনিফিক্যান্ট রিলেশনশিপ আছে। So this is how we interpret our data. So আমরা এই 5টা স্টেজ ইউজ করি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে: কালেকশন, অর্গানাইজেশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন। এখন আসি এই স্ট্যাটিস্টিক্স কি সায়েন্স অর আর্ট? আমরা মূলত সায়েন্স বলতে আমরা কি বুঝি একটু দেখি। whether statistics is a science or an art is often a subject of debate. এটা নিয়ে অনেক ডিবেট আছে, অনেক বিতর্ক আছে। Science refers to a systematized body of knowledge. It studies cause and effect relationships and attempts to make generalization in the form of scientific principles or laws. আমরা জানি যে সায়েন্স কি হয়? It's like a lighthouse that gives light to the ships to find out their way. Okay, but এটা বলে না যে আপনি কোন দিকে যাবেন। যেমন আমরা একটু আগে বললাম স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়েছি অনেকের থেকে কাস্টমার পারসেপশনের ব্যাপারে, খেয়াল করুন। তো ওই ডেটাগুলোকে যদি আপনি অ্যানালাইজ করেন আপনি কিছু একটা পাবেন, কিন্তু আপনি অ্যাকচুয়ালি কাকে স্যাম্পল হিসেবে নেবেন, হ্যাঁ, কিভাবে ওদের থেকে ডেটাগুলো নেবেন, এইগুলো কিন্তু আপনার আর্টের বিষয়। আপনি কিভাবে ডেটাগুলোকে কাজে লাগাবেন। আপনি যদি ডেটাকে প্রপারলি কাজে লাগাতে না পারেন তখন কিন্তু আপনার ডেটাটা কোনো কাজেই আসবে না। ঠিক আছে, সায়েন্সকে যদি আমরা বলি টু নো, তাহলে আমরা আর্টসকে আমরা বলতে পারি এটাকে টু ডু। অর্থাৎ আমরা এখানে একটা লাইন আছে, আমরা একটু দেখি। ইফ সায়েন্স ইজ নলেজ দেন আর্ট ইজ অ্যাকশন। ওকে, তো আপনি এটাকে অবশ্যই সায়েন্স, কারণ এখানে আমরা স্ট্যাটিস্টিক্সে যখন আমরা কাজ করি তখন আমরা সিস্টেমেটিক্যালি ডেটাগুলোকে কালেক্ট করি, অ্যারেঞ্জ করি, হ্যাঁ, অর্গানাইজ করি, মানে যখন আমরা অ্যানালাইজ করি এবং ইন্টারপ্রেট করি, এগুলি সবগুলো কিন্তু সায়েন্স থেকে নেয়া। এই তথ্যগুলো, এই ম্যাথসগুলো, যে সফটওয়্যারগুলো ইউজ করছি, এগুলো সবগুলো ডেটা সায়েন্স থেকে আমরা নিয়েছি। ডাটাগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করব, ডাটাকে কিভাবে ব্যাখ্যা করব, কিন্তু কোন ডাটাগুলো কার কাছ থেকে নিব, কিভাবে এটাকে ব্যাখ্যা করব, এটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করে আর্টিস্টিক একটা ভিউ পয়েন্ট থেকে। ঠিক আছে, সো এই জন্য আমরা বলতে পারি যে ইটস নট অনলি সায়েন্স, ইটস অলসো arts. Okay, so looking from this angle, statistics may also be regarded as art. It involves the application of given methods to obtain facts, derive results, and finally to use them for device action. Okay, আসুন আমরা এতক্ষণে যেটুকু আলোচনা করেছি তার থেকে আমরা মোটামুটি স্ট্যাটিস্টিক্স ফাংশনগুলো সম্পর্কে
ওয়াকিবহাল হয়ে গেছি, তারপর আমরা একটু রিভিউ করে নেই। What are the functions of statistics? Number one, it presents facts in a definite form. It presents facts in a definite form. আমরা একটু আগে ডাটাগুলোকে আমরা প্রেজেন্টেশন দেখেছি। It presents the data. আমরা ডাটা প্রেজেন্টেশনটা একটা সিস্টেমেটিক ফর্ম দেখলাম, যে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টেশন যখন করছি তখন হিস্টোগ্রাম দিয়ে ডাটা দেখিয়েছি, ফ্রিকোয়েন্সি কার্ভ নিয়েছি, ফ্রিকোয়েন্সি পলিগন নিয়েছি, কিংবা আমরা যখন ইমপ্যাক্ট স্টাডি করছিলাম, যখন আমরা এই যে ইন্ডেক্স অ্যানালাইসিস করছিলাম, আমরা যখন টাইম সিরিজ অ্যানালাইসিস করছিলাম, ইন্ডেক্স নাম্বার দেখছিলাম, তখন কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমরা যথেষ্ট এই যে দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড অ্যানালাইসিস। এই ট্রেন্ডটা দেখে আমরা সহজেই, যে কেউ যদি শুধুমাত্র এই ট্রেন্ডটা দেখে তাহলে সে বুঝতে পারবে যে 2004 থেকে 2010 পর্যন্ত কি হয়েছে, আমাদের প্রোডাকশনটা কি ছিল, আপওয়ার্ড ছিল, অর্থাৎ ইতিবাচক ছিল, পজিটিভ গ্রোথ ছিল। ইট ফ্যাসিলিটেটস কম্প্যারিজন। আমি একটু আগে বললাম এটা অবশ্যই কি করে, আপনাকে আপনার কম্প্যারিজনটাকে সহজ করে দেয়। হ্যাঁ, ইট সিম্পলিফাইজ মাস অফ ফিগারস, অনেকগুলো ফিগার সেটাকে সে সিম্পল করে দেয়। আপনি যখন এই অ্যানালাইসিসটাকে যখন আপনি সামনে নিচ্ছেন, দেখেন এখানে কত ধরনের তথ্য ছিল, কিন্তু পুরো তথ্যটাকে আপনি কি করেছেন, খুব সহজে সিম্পলি গ্রাফিক্যালি আপনি এটাকে প্রেজেন্ট করেছেন। অনেকগুলো জিগজ্যাগ ফিগার ছিল, সেগুলোকে আপনি সিম্পলিফিকেশন করে আপনি এইভাবে করলেন, প্রেজেন্ট করলেন। এরপরে তো আমরা বলেছি যে এটা অবশ্যই কম্প্যারিজনকে দেখায়, যেমন কম্পেয়ার করতে পারছি 4 থেকে 5 বেড়েছে না কমেছে। দেখেন 4 থেকে 5-এর সময় কিন্তু বেড়েছিল, কিন্তু যে হারে বেড়েছিল পরবর্তী 5 থেকে 6 কিন্তু একই হারে বাড়েনি। আমার গ্রোথ হয়েছে, বাট গ্রোথ রেটটা সেম ছিল না। আমার সেম গ্রোথ হলে তাহলে এখানে থাকতো কাপটা, কিন্তু কাপটা এখানে ছিল না। হ্যাঁ, কিন্তু আবার দেখেন 6 থেকে 7-এ কিন্তু এটা কিন্তু গ্রোথটা কি ছিল, নেগেটিভ গ্রোথ ছিল। কিন্তু এই 6 থেকে 7 এটাই শুধুমাত্র নেগেটিভ গ্রোথ ছিল। এরপর থেকে আবার আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ গ্রোথ আসছে, আবার একটা পজিটিভ গ্রোথ আসছে, কিন্তু এরপরে আবার গ্রোথটা কমে গেছে। আবার কিন্তু কি 9 থেকে 10-এ গিয়ে এইখানে একটা নেগেটিভ গ্রোথ পেয়েছি। তাহলে দেখা যাচ্ছে 4 থেকে 5 পজিটিভ গ্রোথ, 5 থেকে 6 পজিটিভ গ্রোথ, 6 থেকে 7 নেগেটিভ গ্রোথ, 7 থেকে 8 পজিটিভ, 8 থেকে 9 পজিটিভ, 9 থেকে 10 নেগেটিভ। কিন্তু আমি যদি ওভারঅল আমি এটাকে যদি অ্যানালাইজ করি, তখন দেখেন ওভারঅল আমি যখন অ্যানালাইসিস করি তখন আমি কি পাচ্ছি, ট্রেন্ড লাইনটা কি পাচ্ছি, আপওয়ার্ড গ্রোথ একটা ট্রেন্ড লাইন আমি পাচ্ছি। সো কেউ যদি শুধুমাত্র লাস্ট ইয়ারের ডেটাটাকে নেয় তাহলে তার পক্ষে এটা বলা সম্ভব হবে না। সে হয়তো বলবে যে না, কোম্পানি তো লস করেছে, গ্রোথ তো নেগেটিভ হয়েছে। কিন্তু সে যদি বিগত 5 বছর, 7 বছর, 10 বছরটা নেয়, তাহলে সে একটা ট্রেন্ড দেখতে পাবে। হয়তো কোন একটা বছর যে 9 থেকে 10, যেমন দেখতে পাচ্ছেন 2019 বা 20 সালটা আমরা পুরোই কোভিড-19 এর কারণে এফেক্টেড হয়েছি। ঠিক আছে, সবগুলো শিল্পতেই অলমোস্ট প্রায় প্রতিটা শিল্পতেই এটার প্রভাব পড়েছে। এরপর আসেন, ইট হেল্পস ইন ফর্মুলেটিং এন্ড টেস্টিং হাইপোথেসিস। একটু আগে আমরা দেখেছিলাম, আমরা হাইপোথেসিস ডেভেলপ করেছি, বা আমরা দেখেছি যে এখানে হাইপোথেসিস একটা বিষয় আছে। হ্যাঁ, যে হাইপোথেসিসটা আমরা করি অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে, ডেসক্রিপটিভে না। যেমন আমি বলছি দুটো ওষুধের মধ্যে কোন ওষুধটা বেশি কার্যকর, দুটো সেলসম্যানের মধ্যে কোন সেলসম্যানের পারফরমেন্সটা ভালো, আদৌ দুজন সেলসম্যানের পারফরমেন্সের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, এই যে একটু টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ, যেমন আমি যদি বলতে পারি ওয়েলথের সাথে এডুকেশনের কোনো সম্পর্ক আছে কিনা, যারা যত বেশি ওয়েলদি তারা তত বেশি এডুকেটেড, এটা কি সম্পর্ক আছে কিনা, একটা টেস্ট করে দেখি। তো এই ধরনের আমরা যদি অনেকগুলো টেস্ট করতে পারি, বিহেভিয়ারাল ডাটাগুলো নিয়ে মতো টেস্টগুলো করে থাকি, হাইপোথেসিস টেস্টিং। হ্যাঁ, সো ইট হেল্পস ইন প্রেডিকশন। একটু আগে আমরা অনেকগুলো ডাটাতেই বারবার দেখেছি এই যে প্রেডিকশন। আমি দেখেছি 2010 সাল পর্যন্ত যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, ওই ট্রেন্ডের উপর ভিত্তি করে আমরা বলেছি হ্যাঁ 2012 সালে আমার কি হবে, আমার 2012 সালে কি ছিল, 100 মেট্রিক টন কি হবে, প্রোডাকশন হবে বা সেলস হবে। এই যে আমি প্রেডিকশনটা করেছি, এটা কিন্তু বিগত 10 বছরের টাইম সিরিজ ডেটাগুলোকে নিয়ে অ্যানালাইজ করে আমরা এটা পেয়েছি। ইট হেল্পস ইন ফর্মুলেশন অফ সুইটেবল পলিসিস। আলটিমেটলি স্ট্যাটিস্টিক্সের মূল কাজটা কি, আপনাকে ডিসিশন মেকিং এ হেল্প করা। আপনি এখন এই ডেটাগুলো বিগত 10 বছরের ডেটা নিয়ে আপনি দেখতে পাবেন যে আপনাকে আসলে এই যে প্রসেসে আপনি যাচ্ছেন সেই প্রসেসে কি যাবেন নাকি যাবেন। যেমন আমি যে বলেছি একটু আগে, আমি টেস্ট অফ হাইপোথেসিসের কথা বলেছি। সাপোজ একটা কফি মেশিন আছে, ভেন্ডিং মেশিন আছে, অটোমেটেড মেশিন, এটার কাজ হলো কফি আপনাকে ফিল আপ করে দেওয়া। এখন আপনি দেখতে পাচ্ছেন যে 10টা কাপ আপনি কফি ওই অটোমেটিক মেশিনের নিচ থেকে নিয়েছেন, যেগুলোতে দেখতে পাচ্ছেন আসলে যত আউন্স থাকার কথা তার চেয়ে 0.2 আউন্স 0.5 আউন্স কম আছে। সাপোজ আপনার ওখানে 100 গ্রাম থাকার কথা, আপনি দেখতে পাচ্ছেন ওখানে 95 গ্রাম আছে। এই 10টাতে আপনি নিয়েছেন, 10টাকে আপনি 10 দিয়ে ভাগ করে, 10টাকে সাম করে 10 দিয়ে ভাগ করে দেখেছেন প্রতিটাতে এভারেজে 5 গ্রাম করে কম আসছে। এখন
এটা কতটুকু সিগনিফিকেন্ট, এটা কি আসলে কি ডিফারেন্স থেকে সিগনিফিকেন্ট কিনা। কিন্তু এমন তো হতে পারে কোনো কোনো কাপের মধ্যে আসলে 100 এর চেয়ে বেশিও আসছে, 105 গ্রাম আসছে, কোনোটাতে 90 গ্রাম আসছে। সো যেটুকু ডিফারেন্সটা পাচ্ছেন অ্যাপারেন্টলি আপনি যদি দেখেন তাহলে দেয়ার ইজ এ ডিফারেন্স, যে আপনার 100 গ্রাম করে থাকার কথা এক মগ কফিতে, কিন্তু 100 গ্রামের চেয়ে কম আছে। এটা কিন্তু আপনি যদি অ্যাপারেন্টলি দেখেন তাহলে কিন্তু এটা ঠিক আছে, আপাতত দৃষ্টিতে কমই মনে হচ্ছে। কিন্তু এখন দেখতে হবে এটা কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, অর্থাৎ যেটুকু এরর এটা কি মার্জিনাল এরর কিনা। তখন আমরা এটাকে টি টেস্ট অফ হাইপোথিসিস বা এই ধরনের রিলেভেন্ট কোনো একটা হাইপোথিসিস টেস্টিং করে দেখব যেটুকু এরর পেয়েছি সেই এররটুকু কি খুব বেশি এরর ছিল কিনা, সিগনিফিকেন্ট এরর ছিল কিনা। ঠিক আছে, তখন আমরা এটা থেকে একটা সলিউশনে যাব যে আমি কি এই কপি মেশিনটা কি কন্টিনিউ করবো নাকি এটাকে রিপেয়ার করবো বা এটাকে রিপ্লেস করবো। এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের পলিসিগুলো বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পলিসিগুলো অ্যাপ্লাই করি স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলোর উপরে ভিত্তি করে, স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলোর সাপোর্ট নিয়ে। So this is how statistics helps us in our regular business life and economical life. তো আমার মনে হয় আজকে আমরা এই ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস সেই স্ট্যাটিস্টিক্স এর উপরে, আশা করি আমরা স্ট্যাটিস্টিক্স এর উপর একটা ভালো ধারণা পেয়েছি। আমাদের সবারই ক্লাসটি উপকার আসবে বলে মনে করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।